এখন শেখ হাসিনা কথা বললে কিংবা আওয়ামী লীগের নেতৃবৃন্দ কথা বললে দেশের বাংলাদেশের সিকিউরিটি কোনোভাবে থ্রেটেন্ড হচ্ছে কিভাবে? না, শেখ হাসিনা যে আপনার তিনি যে বলেছেন যে এই বছরের ভেতরে তিনি দেশে ফিরবেন, তো বিএনপির তো সেটাকে স্বাগত জানানো উচিত। আমার কাছে যেটা মনে হয় যে সরকার একটা আতঙ্কের মধ্যে আছে, সরকার আসলেই ভয় পেয়েছে। হ্যাঁ, কারণ এইটা তো সরকারের আমন্ত্রণ জানানো উচিত, হ্যাঁ আপনি আসেন, আমাদের যে বিচারিক প্রক্রিয়া সেটা ফেস করেন। কিন্তু এই যে আপনার ধরেন যে বিএনপি 4 মাসের ভিতরে ধরেন আওয়ামী লীগ যে নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধ করার ফলাফল কত মারাত্মক আপনি বুঝতে পারেন। তাহলে পরে আপনার এই যে ধরেন যে 4 মাসের মাথায় সরকারের যে সমালোচনাগুলো হচ্ছে, যে আপনার অনেকেই বলছেন যে তারা অতীতের সেই স্বৈরাচারী পথে হাঁটবেন কিংবা হাঁটছেন। হ্যাঁ, এটা আসলে কথা ছিল। আমাদের প্রধানমন্ত্রী তথ্য বিষয়ক উপদেষ্টা নতুন করে একটি মন্তব্য করেছেন। আপনি নিশ্চয় দেখেছেন যে শেখ হাসিনার বক্তব্য প্রদানের ক্ষেত্রে আদালতের নিষেধাজ্ঞা মানছে না গণমাধ্যমগুলো। আমার প্রশ্ন হচ্ছে যে গণমাধ্যম তো শেখ হাসিনার বক্তব্য আদালতের নিষেধাজ্ঞার পর থেকে সরাসরি কখনো প্রচার করছে না, বা 5 আগস্টের পরে এই নিষেধাজ্ঞা আসার আগেও কখনো করেনি। তিনি কোথায় কি বলছেন সেগুলো এক্সপ্লেনারি এক ধরনের সংবাদ দিচ্ছে, বা আলোচকরা টক শোতে বিভিন্ন ধরনের আলোচনা করছেন। হঠাৎ করে কেন তথ্য বিষয়ক উপদেষ্টা এই মন্তব্যটি করলেন, কি মনে হয় আপনার? আমার যেটা মনে হয় যে দীর্ঘ প্রায় 19 থেকে 20 বছর পর বিএনপি জনগণের সমর্থন নিয়ে আপনার যে সরকার গঠন করেছে, আমরা আসলে আমি ব্যক্তিগতভাবে খুব ইতিবাচক কিছু বিষয় প্রত্যাশা করেছিলাম, যে তারা মানবাধিকার সংরক্ষণের ব্যাপারে যথেষ্ট যত্নবান হবেন, তারা রাজনৈতিক অধিকার সেগুলো প্রতিষ্ঠার ব্যাপারে সক্রিয় ভূমিকা পালন করবেন। ধরেন দীর্ঘদিন বাংলাদেশে মানে নির্বাচন সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে না, এটা সত্যি। আবার এটাও ঠিক যে সেই সেই কারণেই তো সরকার পতন হলো। এবং হুম হুম। সেই সেই যে কারণে সরকার পতন হলো, আপনি যদি তার চেয়েও খারাপ কিছু করেন সেটার জন্য তো আমরা প্রস্তুত না। এবং যে নির্বাচন হয়েছে, আমরা উগ্রবাদী শক্তি ক্ষমতায় চলে আসার একটা সম্ভাবনা ছিল, আমরা খুব বেশি কথাবার্তা বলিনি, কিন্তু সেই নির্বাচনে তো 22% আপনার জাল ভোট পড়েছে। তারপরে নির্বাচন কমিশনের অনেক হিসাবে অনেক আপনার গোঁজামিল ছিল। কিন্তু এই যে এটা করার পরে, এবং আপনি ধরেন যে নির্বাচনের সময় আওয়ামী লীগের যারা সমর্থক, কারণ আওয়ামী লীগের ভোট তো একটা বিশাল ব্যাপার, এবং বেশ অনেকগুলো আসন আপনার জামাত এবং বিএনপির যে আপনার ব্যবধান সেটা ছিল 5 থেকে 10 হাজার, সেখানে তো আওয়ামী লীগের ভোট একটা বড় আপনার ভূমিকা পালন করেছে। এবং না, সবচেয়ে আমার বড় প্রশ্ন কি এই জিনিস হচ্ছে, মুহূর্তে এসে যখন শেখ হাসিনা যখন ঘোষণা দিলেন ভারতের একটি গণমাধ্যমে এনডিটিভিতে যে তিনি এই বছরের মধ্যে ফিরে আসবেন, সেই মুহূর্তে বা তার একদিন দুদিন পরে এসে তথ্য বিষয়ক উপদেষ্টা কেন এই বিষয়টি স্মরণ করিয়ে দিলেন? আমি আপনাকে আরেকটি জিনিস মনে করিয়ে দিই, সেটা হচ্ছে যখন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষেধাজ্ঞা আর আওতায় পড়লো, ইউনূস সরকার যখন আওয়ামী লীগের কোনো কিছু প্রচারণা করা যাবে না তাদের দলীয় অ্যাক্টিভিস্টদের মাধ্যমে, এরকম একটি আহ বিজ্ঞপ্তিও প্রচার করলো, তখন প্রশ্ন উঠেছিল যে আওয়ামী লীগ সম্পর্কে কি গণমাধ্যমেও কোনো কিছু আলোচনা হবে না, বা যারা বিশ্লেষণ করছেন তারা কি কথা বলতে পারবেন না? তখন ইউনূস সরকারের পক্ষ থেকে একটা ব্যাখ্যা এসেছিল, না গণমাধ্যমের আওতার বাইরে পড়বে, কিন্তু ফেসবুকে কিংবা ইলেকট্রনিক মাধ্যমে তাদের পক্ষে সরাসরি পরিচালনা করা যাবে না। এখন শেখ হাসিনার বক্তব্য নিয়ে যদি কেউ আলোচনা করে, সেটি কি আইন লঙ্ঘন হয়? আপনার কি মনে হয় আপনার দৃষ্টিতে? না শেখ হাসিনা যে আপনার তিনি যে বলেছেন যে এই বছরের ভেতরে তিনি দেশে ফিরবেন, তো বিএনপির তো সেটাকে স্বাগত জানানো উচিত, তাই না? হম যে হম, অবশ্যই শেখ লোকজনের হাসিনা অবশ্যই। তিনি তিনি ফিরবেন, এবং তিনি বলেছেন যে বিচার যেটা হয়েছে সেটা তিনি ফেস করবেন। তিনি বিচারিক প্রক্রিয়া যেগুলো আছে সেগুলোকে আপনার মোকাবেলা করে দেশের মানুষের, যদি দেশের মানুষ তাকে বরণ করে নেয় তিনি থাকবেন। এবং এটা তো তার নিজের মানে নিজের নিজের দেশ। কিন্তু ওয়েলকাম হ্যাঁ, জানাচ্ছে না কেন? কিন্তু যেখানে ওয়েলকাম ভারত সরকারের কাছে জানাচ্ছে না। সবসময় আবেদন জানাচ্ছে তাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে, তাকে হ্যাঁ, ফিরিয়ে দেওয়া হোক, এখন শেখ হ্যাঁ, হাসিনা নিজেই ফিরে আসতে চাইছেন, হ্যাঁ। তাহলে ওয়েলকাম না জানিয়ে এই এই ধরনের কথা আবার মনে করিয়ে দেওয়ার কারণ কি সরকারের পক্ষ থেকে, যে শেখ হাসিনার
বক্তব্য প্রচার করা যাবে না বা এটা নিয়ে কোনো কিছু করা যাবে না, তার মানে কি সরকার অন্য কিছু হ্যাঁ, মানে মধ্যে? কয়েকদিন আগেই তো আপনার একটা প্রচন্ড সমালোচনা হয়েছে যে আওয়ামী লীগের যে ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ছিল হুম, সেইখানে ধরেন আর্মি নামানোর তো কোনো দরকার ছিল না। এবং হুম, একটা হুম, নির্বাচিত সরকার যখন আর্মি নামায়, কারণ মানুষ কখন আর্মি নামায় যখন সমস্ত আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি, মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারপর বিভিন্ন সংস্থা, তাদের যে সমস্ত মেজার যখন সেটা ফেইল করে, তখন সেটা আপনার আর্মি নামায়। এবং আওয়ামী লীগ যে আপনার কর্মসূচি দিয়েছে সেটা তো তারা রাস্তাঘাটেও দেয়, তারা বলেছে যে হ্যাঁ আমরা এটা উদযাপন করব, কেক কেটে উদযাপন করব, হুম। আমরা ভার্চুয়ালি আমরা কথাবার্তা বলবো, আলোচনা করব। তাতে আর্মি নামানোর কি মানে কি এমন? তাহলে পরে আপনার এই যে ধরেন যে 4 মাসের মাথায় সরকারের যে সমালোচনাগুলো হচ্ছে, যে আপনার অনেকেই বলছেন যে তারা অতীতের সেই স্বৈরাচারী পথে হাঁটবেন কিংবা হাঁটছেন। হ্যাঁ, এটা আসলে কথা ছিল। এবং আমি তো মনে করি যে 5ই আগস্টের আগের বাংলাদেশ আর 5ই আগস্টের পরের বাংলাদেশ কিন্তু এক না। 5ই আগস্টের পরের বাংলাদেশে আওয়ামী লীগের যেমন চ্যালেঞ্জ আছে, বিএনপির যেমন চ্যালেঞ্জ আছে, জামাতে ইসলামের চ্যালেঞ্জ আছে, এইখানে সাংবাদিকদের চ্যালেঞ্জ আছে, এখানে বিচার বিভাগের চ্যালেঞ্জ আছে, এখানে সিভিল সোসাইটির চ্যালেঞ্জ আছে। প্রত্যেকটা রাজনৈতিক গোষ্ঠী, তারপরে সিভিল সোসাইটি, কালচারাল কর্মকাণ্ড যারা করেন, যারা সমাজ এবং রাষ্ট্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, প্রত্যেকেরই চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জটা যদি সঠিকভাবে মোকাবেলা করা না যায়, তাহলে পরে ওই আমরা যে মুক্তিযুদ্ধের বাংলাদেশ, আমরা যে অসাম্প্রদায়িক বাংলাদেশ, আমরা যে স্থিতিশীল বাংলাদেশ, আমরা খুব বেশি প্রত্যাশা না করি যে একদম গণতান্ত্রিক বাংলাদেশ হয়ে যাবে, একদম সুশাসনের বাংলাদেশ হয়ে যাবে, সেটা আমি প্রত্যাশা না করি, কিন্তু একটা ধরেন চলনসই অপারেশনাল ডেমোক্রেসি কিংবা অপারেশনাল গুড গভর্নেন্স, সেই জায়গাটা তো আমরা প্রত্যাশা করতে পারি। হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূস তো সবই শেষ করেছেন। তিনি তার মূল এজেন্ডা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি করা এবং দেশের স্বার্থ অনেক জায়গায় বিক্রি করে আপনার বাংলাদেশটাকে এই মার্কিন যুক্তরাষ্ট্রের ভূ রাজনীতির স্বার্থে যতটা বেশি এটাকে ভালনারেবল করা যায় সেইটা কর। কিন্তু এই যে আপনার ধরেন যে বিএনপি 4 মাসের ভিতরে ধরেন আওয়ামী লীগ যে নিষিদ্ধ করল, আওয়ামী লীগ নিষিদ্ধ করার ফলাফল কত মারাত্মক আপনি বুঝতে পারেন? হ্যাঁ, কারণ আওয়ামী লীগ এই দীর্ঘদিন 15 বছর তারা যে শাসন করেছেন, হ্যাঁ, সেটা নিয়ে অনেক আপনার আলোচনা সমালোচনা সেটা আছে, কিন্তু তারা তো কাউকে নিষিদ্ধ করে, মানে শেষ 3-4 দিন আগে নির্বাহী আদেশে হুম, হুম, জামাতে হুম। ইসলামকে নিষিদ্ধ করেছিল। এবং সেইটাও আমি এবং আমরা বলেছি সেটা ঠিক হয়। এবং আপনি আওয়ামী লীগের মতো একটা সংগঠন, যে সংগঠনটা এত দীর্ঘ সময়, এবং আপনাকে বুঝতে হবে যে ক্ষমতায় গেলে ভুল ত্রুটি সবাই করে, বাংলাদেশের সমস্ত ইতিবাচক অর্জনের সাথে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা আছে। আপনি সেই 47 সাল থেকে শুরু করে ভাষা আন্দোলন বলেন, শিক্ষা আন্দোলন বলেন, গণ অভ্যুত্থান বলেন, মুক্তিযুদ্ধ বলেন, তারপরে আপনি সামরিক শাসন বিরোধী আন্দোলন বলেন, আপনি সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলন বলেন, এখানে 71-এর যারা অপরাধ করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, তাদের শাস্তি দেওয়া থেকে শুরু করে প্রত্যেকটা প্রগতিশীল আন্দোলনে আওয়ামী লীগের ভূমিকা ছিল। এখন সরকারে গেলে সবাই ভুল ত্রুটি করে। এখন আপনি তাহলে শুধুমাত্র প্রশ্ন হচ্ছে আওয়ামী যে লীগের আহ, সরকার, আপনি যদি বলেন যে সরকারের তো ওয়েলকাম জানানো উচিত, শেখ হাসিনা নিজেই যেখানে বলছেন, এবং ভারত সরকারের কাছে বারবার ভারবাল নোট পাঠাচ্ছে, নানান ধরনের আবেদন পাঠাচ্ছে তাকে ফিরিয়ে দেওয়ার জন্য প্রত্যর্পণ চুক্তির অধীনে। তো কোনো চুক্তিই তো আর কাজ দরকার নেই, শেখ হাসিনা নিজে ফিরে আসতে চাইছেন, তাহলে কেন ওয়েলকাম জানাচ্ছে না? এবং তার এই কথার মধ্য দিয়ে অনেকে বলছেন তিনি রাজনৈতিক স্টান্টবাজি করছেন। তাই সেটা তো প্রমাণ করতে হবে যে সরকার সব ধরনের সুযোগ করে দেবে তাকে দেশে ফেরার ক্ষেত্রে, আইনের মুখোমুখি হওয়ার ক্ষেত্রে। সেটি না করে কেন সরকার এখন নতুন নতুন ব্যাখ্যা দিচ্ছে, তার বক্তব্য প্রচার করা যাবে না, কথা প্রচার করা যাবে না? কেন সরকার এটি করছে, আপনার কি মনে হয়? মানে বিষয়টা হচ্ছে যে এতটা মানে কি বলবো, যে আমাদের এখানে এই দ্বিচারিতা, কারণ আমরা দেখেছি যে আপনার প্রথম কথা হচ্ছে যে এই দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। তাদের তরফ থেকে বিএনপি কে বলা হয়েছে যে তারা সন্ত্রাসী সংগঠন, এরকম কথাও বলা হয়েছে, এবং হুম, তাকে কিন্তু শেষ পর্যন্ত নিষিদ্ধ করা হয়। আবার আওয়ামী লীগের সময় আমরা দেখেছি যে
মাননীয় প্রধানমন্ত্রী এখন, তারপরে আগে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তো তার যে কথাবার্তা, লন্ডন থেকে তিনি যে কথাবার্তা বলতেন, সেটা কিন্তু আমাদের ফর্মাল মিডিয়া, যেটা এমনিতে আমরা যেটা ইউটিউবে কিংবা যেটার উপর রেস্ট্রিকশন আরোপ করা কঠিন, হ্যাঁ, আমরা কিন্তু দেখেছি সেখানেও কিন্তু আহ তাকে নিষিদ্ধ করা হয়েছিল। তো সেই একই যে অন্যায়ের শিকার যারা হয়েছিল, তারা আবার একই অন্যায় করছে এবং একই স্বৈরতন্ত্রের পথে হাঁটছে, এবং তাদের এই বিভিন্ন স্থানীয় সরকারে যে আপনার প্রশাসক নিয়োগ করে দেওয়া হলো, এটা নির্বাচনের দাবি ছিল। মানে প্রত্যেকটা জায়গাতে আপনার মানবাধিকার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে, তারপরে আপনার গণতান্ত্রিক যে সমস্ত চর্চাগুলো হওয়া উচিত সেই সমস্ত ক্ষেত্রে, তারপরে একটা বড় রাজনৈতিক দল নিষিদ্ধ করার ক্ষেত্রে, এই সমস্ত ইন্ডিকেটর কিন্তু একটাও ভালো না। এবং বিশেষ করে আপনি যে বিষয়ে আজকে আলোচনা করছেন, হ্যাঁ, এটা স্বীকার তো বিএনপি নিজেই ছিল, এবং তারা তো বলেছে, এবং সেই কারণেই তো আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। আওয়ামী লীগের যেটা সমালোচনা করা হয় যে তারা আহ, তারা তারা গণতান্ত্রিক অধিকার, মানুষের গণতান্ত্রিক অধিকার সেটা খুব নাজুক হয়ে গিয়েছিল, মানুষ সঠিকভাবে ভোট দিতে পারছিল না, তারপরে বিরোধী দলকে আপনার একদম আহ, নানা রকম ভাবে হয়রানি করছিল, তাদের দমন পীড়ন করছিল। তো আপনি তো তার চেয়ে কয়েক ডিগ্রি বেশি করে ফেললেন, আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিলেন, আপনাকে তো নিষিদ্ধ করা হয় না। তারপরে আপনার 21শে আগস্ট যে বোমা হামলা হয়েছে, সেইটার যে আমরা বিচারিক নমুনা দেখলাম, মানে তাতে আমি হাসবো না কাঁদবো আমি তো মানে মাঝে মাঝে বুঝে উঠতে পারি না যে 21শে আগস্ট তো নিশ্চয়ই কেউ না কেউ গ্রেনেড মেরেছে। কে মেরেছে? আপনি যে বিচার সরাসরি আজরাইল মেরেছে নাকি? আমাদের আমাদের আদালত যে একদম বেকসুর খালাস করে দিল, তার ভিত্তিটা কি? কারণ দীর্ঘদিন ধরে পুলিশ সেটা তদন্ত করেছে, তারপরে সেটা আপনার চার্জ গঠন হয়েছে, তারপরে সেটা এক্সামিনেশন হয়েছে, ক্রস এক্সামিনেশন হয়েছে, সবকিছু করার পরে যে কনভিকশনটা দিল, আপনি একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে দেখাবেন তো যে এইটা এই কারণে আপনার একদিন আদালতে উঠলো, আপনি সেটা হয়রানি করার জন্য করা হয়েছিল, সেটা আপনি মানে খারিজ করে দিলেন। তাহলে পরে এইটাই যদি বিচারিক নমুনা আপনারা প্রদর্শন করবেন, তাহলে গত 15 বছরে আওয়ামী লীগ যা যা করেছে তার চেয়ে তো বেশি খারাপ আপনি করে ফেলবেন। তাহলে পরে আপনি গণতন্ত্রের কোন নমুনা স্থাপন করছেন? এবং আপনি যে বিষয়টা আজকে বলছেন, যে আমাদের বাংলাদেশ সংবিধানের যে 39 অনুচ্ছেদে এটা বলা হয়েছে যে ফ্রিডম অফ থট এন্ড কনসিয়েন্স ইজ গ্যারান্টিড। সেকেন্ড, এটা সাবজেক্ট টু এনি রিজনেবল রেস্ট্রিকশনস ইম্পোজড বাই দি ল ইন দি ইন্টারেস্ট অফ দ্য। এখন আপনি দেখেন যে আপনাকে কথা বলার স্বাধীনতা দিয়েছে, তার মানে হচ্ছে প্রেসের, যে আপনি আমরা কথা বলছি কিংবা পত্রিকায় কেউ লেখালেখি করছে, সেইটার উপরে আপনি রেস্ট্রিকশন আরোপ করতে পারবেন, কয়েকটা শর্ত আছে। এখন সিকিউরিটি অফ দ্য স্টেট, এখন শেখ হাসিনা কথা বললে কিংবা আওয়ামী লীগের নেতৃবৃন্দ কথা বললে দেশের, বাংলাদেশের সিকিউরিটি কোনোভাবে থ্রেটেন হচ্ছে কিভাবে? এটা এটা আমি বুঝতে পারি না। তারপরে ফ্রেন্ডলি রিলেশন উইথ ফরেন স্টেট, কার সাথে ফ্রেন্ডলি রিলেশন নষ্ট হচ্ছে? নষ্ট হলে আপনি কোনো ব্যবস্থা নিয়েছেন যে এই দেশের সাথে আমার ফ্রেন্ডলি রিলেশন নষ্ট হচ্ছে, সুতরাং আমি এই ব্যবস্থাটা নিলাম? পাবলিক ওয়ার্ডার তো নষ্ট হচ্ছে যে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করে চলছে না, এবং আওয়ামী লীগের নেতাকর্মী তাদেরকেই আপনার বিনা বিচারে জেলে আটকে রাখা হয়েছে। তারপরে আপনার সম্প্রতি 7টা লাশ যে ভেসে উঠল, 7 মার্ডার, সেটা তো মারাত্মক একটা ঘটনা। যে তাকে ওয়েলকাম জানানো হচ্ছে না, তাকে ফিরিয়ে আনার বিষয়ে সরকার কোনো বক্তব্য দিচ্ছে না এই ক্ষেত্রে, যে হ্যাঁ আমরা রেডি, তিনি ফিরে আসুন, এবং তার ফিরে আসার জন্য আমাদের ট্রাভেল পাসটা যা যা দেওয়া দরকার দিব, সেই ধরনের কোনো কথা না বলে বরঞ্চ তার এই বক্তব্যের পর এই ধরনের মন্তব্য যে তার বক্তব্য প্রচার করতে পারবে না মিডিয়া, বা করা উচিত না, আদালতে নিষেধ করা হয়েছে, এই কথাগুলো বলার অর্থ কি? তার মানে কি সরকার চায় না শেখ হাসিনা ফিরে আসুক, অথবা শেখ হাসিনার এই বক্তব্যের মধ্য দিয়ে সরকার এক ধরনের আহ আতঙ্কের মধ্যে আছে যে সত্যি সত্যি যদি তিনি ফিরে আসতে চান তাহলে সরকার তখন কি করবে? আসলে বিষয়গুলো কি মনে হচ্ছে আপনার কাছে? আমার কাছে যেটা মনে হচ্ছে যে সরকার তো চায় যে শেখ হাসিনা আসুক, হ্যাঁ, তার বিচার হোক, তাই না? যেটা সরকার এবং অন্যান্য দল, তারপর আমাদের সিভিল সোসাইটির অনেকে বলেন যে হ্যাঁ, এতগুলো হত্যাকাণ্ড হয়েছে, বিচার করা উচিত। তো বঙ্গবন্ধু কন্যা তো সেটা বলেছেন, তিনি তো বলেছেন যে তিনি বিচারের মুখোমুখি হতে চান। হ্যাঁ, এবং এই সম্প্রতি যে সাক্ষাৎকার, সেখানে তিনি স্পষ্ট করে বলেছেন ডিসেম্বরের মধ্যে তিনি আসবেন, এবং সেটার জন্য আপনার ট্রাভেল পাসের জন্য তিনি আবেদন করবেন,
এবং জি। সেটা হচ্ছে যে আপনার তিনি বিচারের মুখোমুখি হতে চান, কারণ যে আপনার ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে যে বিচারটা হয়েছে, আমি তো মনে করি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল পুরোপুরি এটা জুরি মানে যে এস্টাবলিশমেন্টটা হয়েছে সেকেন্ড টাইম, এটা পুরোপুরি অবৈধ, এবং এই কথা আমি অনেকবার বলেছি, এবং সেইটা তো আমি হাইকোর্টে গিয়ে চ্যালেঞ্জ করি। আমি তো উচ্চ না, কিন্তু আদালতের সরকার মতামত এই নিতে ক্ষেত্রে পারছি না। ধরে নিলাম হ্যাঁ, এবং সেটি অবৈধ সরকারের না আমার বৈধ। কাছে মনে হয়, জি। আমার কাছে যেটা মনে হয় যে সরকার একটা আতঙ্কের মধ্যে আছে, সরকার আসলেই ভয় পেয়েছে। হ্যাঁ, কারণ এইটা তো সরকারের আমন্ত্রণ জানানো উচিত, হ্যাঁ আপনি আসেন, আপনি আসেন, আমাদের যে বিচারিক প্রক্রিয়া সেটা ফেস করেন। হ্যাঁ, এবং আমরা তো দেখলাম যে আপনার দীর্ঘদিন ধরে 21শে আগস্ট যে গ্রেনেড হামলা, সেটার বিচার চললো, কনভিকশন হলো, তারপরে অল অন এ সাডেন একদিনে আপনার আদালতে গিয়ে সেটা খারিজ করে দেওয়া হলো। এই হুম। যদি হয় আপনার বিচারিক মানদণ্ড, এই যদি হয় রুল অফ ল, তাহলে পরে বাংলাদেশটা চলবে কিভাবে? আপনাকে তো আমি আরেকটা একটা প্রশ্ন দিয়ে ক্রেডিবল ক্রেডিবল জিনিস আপনাকে উপস্থাপন করতে হবে। হ্যাঁ, এবং আরেকটা আপনি প্রশ্ন দেখেন, উত্তর আপনার কাছ থেকে একটু আপনি দেখেন চাই, যে সেটি হচ্ছে আপনি যে জি, ইসের কথা বললেন, আপনি যে কথা বলার স্বাধীনতার কথা বললেন, আমি তো স্পষ্ট মনে করতে পারি, আমি নিজেও অনেক টক শো হুম, করেছি, যে আওয়ামী লীগের আমলে যে টক শো গুলো হতো আপনার ইয়েতে না, ইউটিউবে না, এই যে আমাদের ফর্মাল মানে বিভিন্ন বাংলাদেশ গণমাধ্যমে আপনি টেলিভিশন, আমার সাথেও বসেছেন, আমরা অনেক অসংখ্য বিভিন্ন টক শো টেলিভিশন, করেছি। হুম, ওখানে তিনজন থাকলে একজন বিএনপির মাস্ট, বিএনপি কিংবা মানে বিএনপির তো একজন থাকতেন, এবং হুম, হুম। সেখানে আমাদের এই বর্তমান তথ্য উপদেষ্টা তিনিও কিন্তু অনেক টক শোতে ছিলেন, এবং তিনি তার যে নিজস্ব চ্যানেল আছে সেখানেও তিনি মানে অসংখ্যবার এই মানে হুম। তৎকালীন প্রধানমন্ত্রী তাকে নানা নেতিবাচক বিশেষণ দিয়েছেন, নানাভাবে কথা বলেছেন, এবং সেই 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 জিনিসটা তো মানে এখন তো আপনি দেখেন যে টেলিভিশনগুলো মনে হয় যে একদম মেরুদণ্ডহীন হয়ে গিয়েছে, মানে একতরফা কথা হচ্ছে, এবং অনেক কথার কোনো কন্টেন্ট কিংবা মানে মানে যৌক্তিক কোনো ভিত্তি আমি খুঁজে পাই না, যে কি কথা আমি বলে না আরেকটা বলে, এবং প্রশ্ন করে সেখানে এসে আবার অনেকে বলে যে উদীচী ভেঙে দাও, তারপরে প্রথম আলো গুড়িয়ে দাও, ডেইলি স্টার গুড়িয়ে দাও, এরকম কথাও তো বলা হচ্ছে। হুম, হ্যাঁ, তো হুম, হুম। এইটা আপনার মানে কোন হিসেব, আপনি একদিকে হচ্ছে যে আপনি যার যা অধিকার সেই অধিকারটাকে তাকে বঞ্চিত করছেন, অন্যদিকে ইউটিউবে কিংবা অন্য কোথাও এসে আপনার সরাসরি বলে দিচ্ছে, আপনাকেও তো থ্রেট করেছে, আপনাকেও তো থ্রেট জি, করেছে, একে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, একে কেন হুম, হুম, মব হুম। করা হচ্ছে না, এ করেছে না। তো এক দেশে যদি এরকম চলতে থাকে, যে একটা বিশাল অংশের মানুষ তারা যদি কথা বলেন তাহলে তাদেরকে গ্রেপ্তার করা হবে, তাদের উপর মব করা হবে, আর আরেক অংশের মানুষ তারা একদম প্রকাশ্যে ঘোষণা দিয়ে 32 নম্বর গুড়িয়ে দেবেন, তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হবে না, তাহলে পরে সেইটা তো আপনার আমাদের ভালো কোনো দিকে নিয়ে যাবে না। প্রতিপক্ষ কার্জন, আমি শেষ প্রশ্নটা করতে চাই আপনার কাছ থেকে, উত্তরটা নিয়ে আমরা অনুষ্ঠানটি শেষ করব। সেটা হচ্ছে যে বিষয়ক উপদেষ্টা এর আগেও বলেছেন, মঙ্গলবার যে সংবাদ সম্মেলন বা সাংবাদিকদের তিনি ফেস করেছেন সেখানে আবারও বলেছেন যে আওয়ামী লীগ নিষেধাজ্ঞার বিষয়টি আদালতের এখতিয়ার। নির্বাহী আদেশে নিষিদ্ধ হয়েছে রাজনৈতিক কার্যক্রম আওয়ামী লীগের, কিন্তু এটা স্থায়ী হবে কিনা, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা, সেটি বারবার তিনি বলছেন আদালতের এখতিয়ার। আদালত কি স্বতঃপ্রণোদিত হয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে, নাকি সরকার পক্ষ আদালতে যাবে, নাকি আওয়ামী লীগের কেউ একজন আহ সরকারের যে আইন বা সরকারের যে নির্দেশনা সেটির বিরুদ্ধে রিট করবে? এই অস্পষ্টতা কেন? আপনি কি বুঝতে পারছেন তার বক্তব্যটি? মানে তিনি কি বলতে, আমি তো কিছু বুঝতে পারছি না। তিনি বলছেন না আদালতের এখতিয়ার আওয়ামী লীগ নিষেধাজ্ঞার বিষয়টি। তাহলে সেই নিষেধাজ্ঞা যে আদালত দিবে কিভাবে, কোন ওয়েতে? স্বতঃপ্রণোদিত আওয়ামী লীগের কেউ রিড করতে হবে, মানে ইনডিরেক্টলি কি কেউ মানে ডাক্তার জাহিদ এই কথা কি বলতে চাচ্ছেন, নাকি সরকার আদালতে যাবে, কোনটা? না, মানে বিষয়টা হচ্ছে যে এই আপনার মানে লিগ্যাল অনেক সাটল বিষয় আছে, তো উনি তো লয়ের লোক না। হ্যাঁ, হুম, যার হুম, ফলে ওই জায়গাতে একটা অস্পষ্টতা থেকে যাচ্ছে, আর আমি যেটা মনে করি যে এই প্রশ্নটাই অপ্রাসঙ্গিক। আপনি রাজনৈতিক যে বিষয়, আপনার রাজনৈতিক ভাবেই তার সমাধান করতে হবে, আপনি কখনোই তাকে আদালতে নিয়ে যাওয়া ঠিক না। আদালতে ওই অনেক বিষয়কে কিন্তু আওয়ামী লীগও আদালতে নিয়ে গিয়েছিল, কিন্তু হুম, ওইটা হুম, হুম। কিন্তু পলিটিক্যালি সেটেল হয়েছে, এবং আপনি যখনই আদালতে সেটা নিয়ে যাবেন তখন আদালতও বিতর্কিত হবে। এবং আপনি দেখেন, হ্যাঁ আপনি দেখেন যে অনেক বিষয়কে কিন্তু আদালতে নিয়ে যাওয়া হয়েছিল, ওটা পলিটিক্যালি সেটেল হয়েছে। আর আপনি ধরেন আজকে আমি হাইপোথেটিক্যালি ধরেন
হ্যাঁ, আপনি 5ই আগস্টের পরে একটা সরকার এসছে, তারপরে বিএনপি এসে আর একটা সরকার হয়েছে। আসার পরে কিন্তু আপনার আদালতের যে বিচারক সেট আপই চেঞ্জ হয়ে গেছে। আবার হাইপোথেটিক্যালি আমি যদি ধরি আজকে রাতে কিংবা 6 মাস 1 বছরের ভিতরে একটা রেজিম চেঞ্জ হবে, নতুন রেজিম এসে কিন্তু আদালতের যারা মানে অ্যাক্টর, এই আর কি আমাদের দুর্ভাগ্য। জুডিশিয়াল অ্যাক্টর ওই সেটই চেঞ্জ হয়ে যাবে। তখন আপনি নতুন জি। ধরনের ইয়ে দেখবেন। সুতরাং পলিটিক্যাল যে বিষয়টা, সেটা তো মানে যে সরকার, পলিটিক্যাল কারণে সরকার পরিবর্তন হলে নতুন সরকার এসে সব জায়গায় আপনার রিশাফল করছে, তাহলে পরে আপনার আদালতই তো মানে পলিটিক্যাল বিষয়ের সাবজেক্ট, এইটার অধীন। হ্যাঁ, আদালতের জি, বাস্তবতা জানি না। রাজনৈতিক বাস্তবতার অধীন। তাহলে পরে আপনি পলিটিক্যাল বিষয়কে আদালতে কেন নেবেন?